দেখো, এয়ার অ্যান্ড এনভায়রনমেন্টের যে সিলেবাস আছে এটা ইউনিট নম্বর 4, জিওগ্রাফির 4 নম্বর ইউনিট। প্রথমে যেটা পড়বো সেটা হলো গিয়ে জীবমণ্ডলের প্রকৃতি, নেচার অফ বায়োস্ফিয়ার। 2 নম্বরে পড়বো কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম, মানে ইকোসিস্টেমের উপাদানগুলো কী কী আছে, বায়োটিক, অ্যাবায়োটিক, ঠিক আছে। তারপরে 3 নম্বরে পড়বো টাইপ অফ ইকোসিস্টেম, কত টাইপের ইকোসিস্টেম আছে সেটা দেখব। 4 নম্বর যেটা দেখব সেটা হলো গিয়ে খাদ্য স্তর, ট্রফিক লেভেল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ফিডিং লেভেল, ঠিক আছে, এগুলোর কথা বলা হচ্ছে। 5 নম্বরে দেখব ফুড চেইন, এটা হলো গিয়ে এগুলো সবই ছোটোবেলায় মুড়ি, মাংস, ডিম, ভাত এগুলো খেতে খেতে পড়া জিনিস, ঠিক আছে। সো কিছু মনে আছে, কিছু ভুলে গেছি, দেখো। তারপরে পড়বো 6 নম্বরে যেটা পড়বো সেটা হলো গিয়ে ফুড ওয়েব, খাদ্য জাল, ফুড ওয়েব, খাদ্য জাল। 7 নম্বরে যেটা পড়বো এনার্জি ফ্লো, মানে 10%-এর সূত্র, লিন্ডেম্যানের 10% সূত্র, ঠিক আছে, লিন্ডেম্যানস রুলস, এগুলো এনার্জি ফ্লো, এইগুলো পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর পয়েন্টটা আছে। 8 নম্বর পয়েন্টে যেটা আমরা চোখ দেব পিরামিড, খাদ্য বাস্তুতান্ত্রিক পিরামিড, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। এইগুলো 8টা টপিক আছে, যার মধ্যে অহনে আমরা শুরু করব হলো গিয়ে 1 নম্বর নেচার অফ বায়োস্ফিয়ার, ঠিক আছে। দেখো, প্রথম যেটা আমরা পড়ব বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। কথার মধ্যে আছে জীবদের মণ্ডল, মানে জীব আছে এখানে, এই মণ্ডলে, এই জঙ্গলে জীবদের সম্পর্কে আলোচনা করা হবে। বলতে পারো এটা জীবন বিজ্ঞানের একটা অংশ, ঠিক আছে। ছোটবেলায় যা যা পড়ে এসেছো সেই সেই জিনিসগুলো এখানে থাকবে। ডেফিনেশনটা দেখো, জীবমণ্ডল হলো পৃথিবীর সেই সংকীর্ণ একটা অঞ্চল যেখানে স্থল আছে, জল এবং বায়ু একে অপরের সংস্পর্শে আসে এবং জীবনের অস্তিত্ব রক্ষা করে, জীবনের অস্তিত্ব রক্ষা করে। ওটাই হলো জীবমণ্ডল, যেখানে স্থল, জল আর বায়ু একে অপরের সংস্পর্শে আসে এবং জীবনের অস্তিত্ব রক্ষা করে। জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার এটা পৃথিবীর এমন একটা স্তর যেখানে উদ্ভিদ, প্রাণী এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীব বসবাস করে। সব থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবে বসবাস করে, উদ্ভিদ প্রাণী তো ডেফিনেটলি আছেই। বলছে যে এই 3টে মণ্ডলের মিলন স্থল ছাড়া প্রাণীর বিকাশ অসম্ভব। একটা জীবের যে মধ্যে যে প্রাণ আসবে, সেই প্রাণ তখনই আসবে যখন এই যে 3টে মণ্ডল একসাথে মিলিত হয়ে কাজ করবে। কোন 3টে মণ্ডল? একটা হলো গিয়ে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার বলা হচ্ছে। 2 নম্বর হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল বা জলও বলা হয়ে থাকে। 3 নম্বর হলো গিয়ে অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। এই 3টে মণ্ডলের মিলনস্থল ছাড়া প্রাণের সৃষ্টি সম্ভব নয়, প্রাণের বিকাশ অসম্ভব, ঠিক আছে। 3টে মণ্ডল, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার। লিথোস্ফিয়ার পড়তে পড়তে তোমরা মুখস্থ হয়ে গেছে। লিথোস্ফিয়ার হলো পৃথিবীর কঠিন উপরিভাগ, পৃথিবীর কঠিন উপরিভাগটা। বায়ুমণ্ডল মানে জলভাগটাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল, আর অ্যাটমসফিয়ার মানে বায়ুর স্তরগুলোকে অ্যাটমসফিয়ার বলে গণ্য করা হচ্ছে। দেখো, জীবমণ্ডল এর প্রধান 2টি উপাদান আছে। কটা? 2টি উপাদান। একটা হলো কি বায়োটিক, যেটা জীবজ উপাদান, ঠিক আছে। আরেকটা হলো গিয়ে অ্যাবায়োটিক কম্পোনেন্ট, মানে অজীব উপাদান, সেটা দেখব। এবার বায়োটিক একটু দেখে নিই। তার মানে বায়োটিক যখন পড়বো তার মানে মাথায় থাকবে জীবিত প্রাণ সত্তার উপর ভিত্তি করে বলা হচ্ছে। উৎপাদক সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে, এদেরকে বলা হচ্ছে উৎপাদক, ঠিক আছে। উৎপাদক হলো গিয়ে শাকসবজি, ঘাস, এগুলো মানে উদ্ভিদ জাতীয় খাদ্যদেরকে বোঝানো হচ্ছে। এবার খাদক কারা? খাদক হলো গিয়ে অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান, মানে প্রাণী, কোনো একটা প্রাণী এবং মানুষ যারা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, তাদের বলা হচ্ছে খাদক। আর চলে আসি বিয়োজক, কাদেরকে বলা হচ্ছে? বিয়োজক হলো গিয়ে ব্যাকটেরিয়া এবং ছত্রাক যারা মৃত দেহের অংশকে বা দেহাবশেষকে পচিয়ে মাটিতে মিশিয়ে দেয়, তাদেরকে বলা হয় বিয়োজক বা ডিকম্পোজার, ঠিক আছে।
তাহলে অ্যাবায়োটিকের মধ্যে এবার বায়োটিক গেল। অ্যাবায়োটিক মানে অজীব উপাদান। কোনটা হলো? এগুলো হলো বাস্তুতন্ত্রের নির্জীব ভৌত এবং রাসায়নিক উপাদান। অ্যাবায়োটিক হলো গিয়ে বাস্তুতন্ত্রের নির্জীব, যার মধ্যে জীবন নেই, এবং রাসায়নিক উপাদান। কেউ যদি বলে আচ্ছা এটা ঠিক আছে, কি সেই উপাদানগুলো, কি এক্সাম্পল দাও, তখন বলবো সানলাইট, এয়ার, ওয়াটার, সয়েল, মিনারেলস। যেরকম দেখো, ওইদিকে খাদ্য না খেলে আমাদের মতন মানুষ বেঁচে থাকতে পারবে না। ঠিক সিমিলারলি এই বায়ু, জল, সূর্যালোক এগুলো যদি না থাকতো, থোড়ি আমরা বেঁচে থাকতে পারতাম। এগুলো না থাকলে থোড়ি খাদ্য উৎপাদন হতো, আর খাদ্য উৎপাদন না থাকলে থোড়ি আমরা বেঁচে থাকতে পারতাম না। এই উপাদানগুলো ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না। তাহলে আমরা জীবমণ্ডলের যে উপাদান দুটো, সে প্রধান দুটো উপাদান পড়লাম। দ্বিতীয় পয়েন্টে দেখব প্রাণের অঞ্চল। ঠিক আছে, জীবমণ্ডল মূলত দুটি প্রধান জীবন অঞ্চলে বিভক্ত। একটা স্থলজ অঞ্চল আর একটা হলো গিয়ে জলজ অঞ্চল। এবার স্থলজ অঞ্চল দেখি কি বলছে, যে যেসব প্রাণী বা উদ্ভিদ ডাঙায় বা স্থলে বসবাস করে, মানে স্থলে বসবাস করে, এটি উচ্চতা এবং জলবায়ুর উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়। তাহলে স্থলজ অঞ্চল, টেরেস্ট্রিয়াল লাইফ জোন, এটা হলো গিয়ে সেই জায়গা যেখানে প্রাণী এবং উদ্ভিদরা স্থলভাগে বসবাস করে। যেরকম বলো ফরেস্ট, তৃণভূমি, গ্রাসল্যান্ডস অ্যান্ড ডেজার্ট মরুভূমি। এটা হলো স্থলজ অঞ্চল। জলজ অঞ্চল, জলের মধ্যে বসবাসকারী প্রাণীর অস্তিত্ব, এটি আবার দুই রকমভাবে হতে পারে। জলমণ্ডলে বসবাসকারী প্রাণী, তার অস্তিত্ব দুই রকমভাবে ভাগ করা হয়েছে। একটা মিষ্টি জলে বসবাসকারী প্রাণী, আরেকটা হলো সমুদ্রের নোনা জলে বসবাসকারী প্রাণী। ঠিক আছে, ফ্রেশ ওয়াটার আর মেরিন ওয়াটার। আর এটা জলজ অঞ্চলের মধ্যে ডিভাইড, অ্যাকুয়াটিক লাইফ জোনের মধ্যে এই কথাটা বলা হয়েছে। এইবার 3 নম্বর পয়েন্ট আমরা দেখে নিলাম দুটো। এবার 3 নম্বর পারস্পরিক নির্ভরশীলতা। কি বলছে, জীবমণ্ডলে সমস্ত জীব বেঁচে থাকার জন্য কোনো না কোনো জীবের ওপরে বা পরিবেশের ওপরে আমরা গভীরভাবে নির্ভরশীল। সোজা কথা, আমরা একজন আরেকজনের ওপর নির্ভরশীল। ঠিক আছে, তার মানে পারস্পরিক নির্ভরশীলতা। তার মানে সোজা কথা, আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের ওপর নির্ভরশীল, সাথে সাথে অন্যান্য উদ্ভিদ এবং প্রাণীর ওপরও নির্ভরশীল। ঠিক আছে, উদ্ভিদ অক্সিজেন ও খাদ্য দেয়, আর প্রাণীরা কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে এবং পরাগায়নে সাহায্য করে। হলো, এইবার দেখো এনভায়রনমেন্ট কি বলছে, মাটি উদ্ভিদকে পুষ্টি দেয়। মাটি কি উদ্ভিদকে পুষ্টি দেয়? ডেফিনেটলি এটা সত্য। যদি মাটি উদ্ভিদকে পুষ্টি না দেয়, তাহলে থোড়ি না উদ্ভিদ বড় হবে না। জল সমস্ত প্রাণের জন্য অপরিহার্য, মানে কোনো প্রাণের অস্তিত্ব থাকতে গেলে জল মাস্ট থাকতেই হবে, সোজা কথা। হ্যাঁ, বনজ বাস্তুতন্ত্র মানে ফরেস্ট ইকোসিস্টেম, এটা কি বলছে? এটা বলছে যে একটি বনের কথা ভাবলে দেখা যায় সেখানে ট্রি সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করছে। মানে ট্রিস মানে গাছগুলো সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করছে। এদিকে অ্যানিমেলস, সে পাতা বা ফল খাচ্ছে। একটা প্রাণী সে পাতা খাচ্ছে বা ফল খাচ্ছে। তাদের বজ্র এবং মৃতদেহ, তাদের বজ্র মানে যে খাচ্ছে সেও তো কোনো সময় মারা যাবে। তাদের বজ্র এবং মৃতদেহ, ঠিক আছে, মৃতদেহ সয়েলে মিশে মানে মাটির সঙ্গে মিশে ডিকম্পোজের মাধ্যমে যা আবার গাছকে পুষ্টি দেয়। এই পুরো চক্রটি হলো জীবমণ্ডলের মূল প্রকৃতি। আশা করি বুঝতে পেরেছ। আমি আরেকবার বলছি, গাছ কী করছে? সূর্যের থেকে আলো নিচ্ছে, আলো নিয়ে খাদ্য তৈরি করছে। ঠিক আছে, এবার সেই খাদ্য কে খাচ্ছে? অ্যানিমেলসগুলো খাচ্ছে, মানে প্রাণীরা খাচ্ছে। সেখান থেকে কি হচ্ছে? পাতা বা ফল হচ্ছে। কখনো কখনো তাদের বজ্রে সেই ফলের আটিটা মিশে যাচ্ছে, এবং তাদের বজ্র এবং মৃতদেহ থেকে যেই সয়েল সেগুলো মাটিতে মিশে যায় আস্তে আস্তে, যেটা কিনা ডিকম্পোজের মাধ্যমে গাছকে আবার পুনরায় পুষ্টি দেবে। এই পুরো চক্রটি জীবমণ্ডলের মূল প্রকৃতি। দেখো, নেচার অফ বায়োস্ফিয়ার এটা কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বরে যেটা আমরা শুরু করব সেটা কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের উপাদানগুলো, কম্পোনেন্টসগুলো কি, বায়োটিক, অ্যাবায়োটিক। এটা এবার দেখো,
ইকোসিস্টেম এটার বাংলা হলো গিয়ে বাস্তুতন্ত্র। সবাই শুনেছো ইকোসিস্টেম, যদি নাও শুনে থাকো বাস্তুতন্ত্র তো সবাই শুনেছো। ছোটোবেলার জিনিস, মুড়ি খেতে খেতে পড়তাম, খিচুড়ি খেতে খেতে আমরা পড়তাম, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস মনে থাকতো, কিছু কিছু জিনিস হাত থেকে টুক করে উড়ে যেত। বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র হলো প্রকৃতির একটি কার্যকারী একক, যেখানে জীবন্ত প্রাণীরা নিজেদের মধ্যে এবং তাদের চারপাশের ভৌত পরিবেশের সাথে পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া করে বেঁচে থাকে। সরল কথায় বাস্তুতন্ত্রের মধ্যে বা ইকোসিস্টেমের মধ্যে বায়োটিক জীবও পড়বে, অ্যাবায়োটিক জীবও পড়বে এবং পারস্পরিক সম্পর্ক ইন্টারেকশন জীবও পড়বে। এদেরকে মিলে একসাথে সম্পূর্ণ এদেরকে মিলে তৈরি হয় একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, ঠিক আছে? এটি একটি ছোট পুকুর থেকে শুরু করে বিশাল বনভূমি এবং বিশাল ওশান পর্যন্ত হতে পারে বাস্তুতন্ত্রটা। যেটা বলেছিলাম স্ট্রাকচার মানে গঠন যদি দেখো ইকোসিস্টেমের, তাহলে আমরা দুটো প্রধান উপাদানের সম্বন্ধে এই বাস্তুতন্ত্র গঠিত বা এই ইকোসিস্টেমটা গঠিত হয়েছে। এটা সেম জিনিস, বায়োটিক কম্পোনেন্টস অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট। বায়োটিক কম্পোনেন্ট যাদের মধ্যে জীবন আছে তাদেরকে, ঠিক আছে, জীবজ উপাদান। এই জন্য বলছে বাস্তুতন্ত্রে উপস্থিত সমস্ত জীবিত প্রাণীদেরকে জীবজ উপাদান বলা হচ্ছে। এবং কাজের ভিত্তিতে একে তিন ভাগে ভাগ করা হয়, সেটা হলো গিয়ে একটা হলো গিয়ে উৎপাদক, ঠিক আছে, উৎপাদক, তারপরে হলো গিয়ে খাদক, তারপরে হলো গিয়ে বিয়োজক, ঠিক আছে। উৎপাদক কাদেরকে বলা হচ্ছে? যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারবে, কিন্তু হেল্প করবে গিয়ে সূর্যালোককে তারা কাজে লাগাবে। যেরকম বিভিন্ন উদ্ভিদ জাতীয় গ্রিন প্ল্যান্ট, অ্যালগি মানে সবুজ শৈবালেরা। এবার চলে আসি খাদক কারা? লায়ন আর হিউম্যান। আমাদের মানুষের মতন রাক্ষস জাতীয় প্রাণী আছে নাকি? নেই। আর বিয়োজক কাদের বলা হচ্ছে? যারা মৃত কোনো প্রাণীকে বা দেহের অবশেষকে যারা ভেঙে দেয়, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে বিয়োজক। যেমন কে? ব্যাকটেরিয়া, ছত্রাক, এদেরকে বিয়োজক বলে আমরা। আর এই বিয়োজক আছে বলেই তো মৃত এবং পচা জৈব বস্তুকে ভেঙে সরল পুষ্টি উপাদানে পরিণত করা যাচ্ছে। যদি না থাকতো বিয়োজকের পদ্ধতি তাহলে হতো না ব্যাকটেরিয়া এবং ছত্রাক। দেখো এখন আমরা অ্যাবায়োটিক কম্পোনেন্ট মানে অজীব উপাদান, যার মধ্যে জীবন নেই, প্রাণ পর্যন্ত টুক করে নেই, কিন্তু তাদের ইম্পর্টেন্স আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ। দেখে নিই কোন কোন জিনিস। দেখো সূর্যালোক অ্যাবায়োটিক কম্পোনেন্ট, কিন্তু এর গুরুত্ব আমাদের লাইফে খুব বেশি, ঠিক আছে। তাপমাত্রা, টেম্পারেচার, এর গুরুত্ব আমাদের জীবনে প্রচণ্ড পরিমাণে বেশি, তাই তো। ধরো কোনো একটা প্রাণী যেই প্রাণী মরুভূমিতে ঠান্ডা এলাকায় বসবাস করতে অভ্যস্ত। মরুভূমির মানে এলাকাটা কি ঠান্ডা, অতএব তাপমাত্রা কম, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে মানে ধরো আমাদের এই সমস্ত এলাকাতে তাপমাত্রাটা বেশি। অতএব মরুভূমির প্রাণী কি এইখানে বসবাস করতে পারবে না। কি কারণে পারবে না? তার দেহে কি কোনো সমস্যা হচ্ছে রোগের জন্য? না, সে ওই টেম্পারেচারে বসবাস করা অভ্যস্ত, সে ওই টেম্পারেচারের প্রাণী, কিন্তু সে গরম যে টেম্পারেচার সেই টেম্পারেচারে মরুভূমির টেম্পারেচারে প্রাণী নয়, সেই জন্য সে এই ডিফারেন্সের কারণে সে মারা যেতে পারে, ঠিক আছে। তার মানে বুঝতে পারলে তাপমাত্রা কতটা ফ্যাক্টর করে একটা জীবের জন্য। এখানে জীব বলতে শুধু মানুষের কথা বলা হচ্ছে না, যার মধ্যে প্রাণ আছে তাদেরকে জীব বলা হচ্ছে। কিন্তু এখানে অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে যেটা জীব না, কিন্তু তাদের গুরুত্বটা আমাদের লাইফে খুবই বেশি। যেরকম জলের গুরুত্ব কেমন তোমরা নিজেরাই জানো। গরমকাল আসছে, জলের গুরুত্ব কীরকম টেরি পাও সবাই। সয়েল মানে মাটির গুরুত্ব কেমন? মাটির গুরুত্ব তো অপরিসীম, কারণ মাটি যদি উর্বর না হয় তাহলে সেখানে চাষবাস ভালো হবে না। চাষবাস না ভালো হলে আমাদের পেট শান্তি পাবে না, পেট শান্তি না পাইলে আমাদের দেহ শান্তি পাবে না, দেহ না শান্তি না পাইলে বলবে কি আমি আসছি তাহলে বিদায় নিচ্ছি, এখন টুক করে উপরে চলে যাবে। সেই জন্য দেখো অ্যাবায়োটিক কম্পোনেন্টের যেখানে বলছে এগুলো হলো নির্জীব, রাসায়নিক এবং ভৌত উপাদান। এটা হলো গিয়ে নির্জীব, যার মধ্যে জীবন নেই। রাসায়নিক এবং ভৌত মানে কি? যেটা পরিবেশের দ্বারাই আছে আর কি। ভৌত উপাদান যা জীবন্ত প্রাণীদের, আমাদের মতন জীবন্ত প্রাণীদের জীবন চক্রকে প্রভাবিত করে। আমাদের জীবন্ত প্রাণীদের জীবন চক্র, আমাদের যে সার্কেল চক্র আছে, এই বড় হচ্ছি, তারপরে কদিন পরে আটটু বড় হবো, তারপরে বুড়ো হয়ে যাব, তারপরে উপরে খবর হয়ে যাবে, এই যে চক্র চলবে একটা, ঠিক আছে, এরটাকে প্রভাবিত করে আমাদের মতন জীবন্ত প্রাণীদেরকে।
বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হলো সূর্য। আর এটি ছাড়া সালোক সংশ্লেষ ডেফিনেটলি সম্ভব নয়। সালোক সংশ্লেষ না সম্ভব হলে খাদ্য ডেফিনেটলি তৈরি হবেই ক্লাই। রাগাইশা। এবার টেম্পারেচার দেখে নিলে তাপমাত্রা জলের কীরকম গুরুত্ব অপরিসীম। বিপাকীয় কাজ, কোষের বিপাকীয় কাজে সাহায্য করে এই জল। তাহলে বিপাকীয় কাজ তখনই হবে, ডাইজেশন এই সমস্ত কাজ কখনই হবে যখন জল থাকবে, না হলে নাই। আর মাটির গুরুত্ব তো অপরিসীম জানোই, পুষ্টি উপাদান পাই আমরা। তারপরে দাঁড়িয়ে কাজকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, এগুলো ঠিক আছে।